আসসালামু আলাইকুম। বিটিভি চট্টগ্রামের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শারমিন আক্তার। প্রথমেই যাচ্ছি সংবাদ শিরোনামে। ইটভাটার বায়ু দূষণ রোধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং পরিবেশ বান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহার করে ইট উৎপাদনের গুরুত্বারোপ প্রধানমন্ত্রী তারেক রহমানের। আগামী ৩ দিন দেশের উত্তর ও উত্তর পূর্বাঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। ৭ জেলায় স্বল্পমেয়াদী বন্যার আশঙ্কা, জানানো বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। স্বল্পোন্নত দেশ থেকে বাংলাদেশের মসৃণ, টেকসই ও স্থিতিশীল উত্তরণ নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের জোরালো সহযোগিতা কামনা বাণিজ্য মন্ত্রীর। চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক সর্বোচ্চ পর্যায়ে রয়েছে বললেন এলজিআরডি মন্ত্রী। চট্টগ্রামে নাগরিক সেবায় সিটি কর্পোরেশনের আমাদের চট্টগ্রাম অ্যাপ চালু, এর মাধ্যমে কমবে নগরবাসীর ভোগান্তি, আশাবাদ সিটি মেয়রের। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হামলা পাল্টা হামলা অব্যাহত, গাজায় ইসরায়েলের হামলায় একদিনে 14 ফিলিস্তিনের প্রাণহানি। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনছিলেন, এবার যাচ্ছি বিস্তারিত সংবাদে। প্রধানমন্ত্রী তারেক রহমান ইট উৎপাদনের জন্য পরিবেশ বান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের উপর গুরুত্বারোপ করেছেন। তিনি আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ে পরিবেশ দূষণ বিষয়ক এক বৈঠকে এ গুরুত্বারোপ করেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বৈঠকে বায়ু ও শব্দ দূষণ প্রতিরোধে বিভিন্ন পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে ইটভাটার কারণে সৃষ্ট বায়ু দূষণ রোধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়। বৈঠকে ঢাকায় যানবাহনের হর্নের অতিরিক্ত ব্যবহার কিভাবে নিয়ন্ত্রণে আনা যায় সেই বিষয়েও বিস্তারিত আলোচনা হয়। এক্ষেত্রে আইন প্রয়োগকারী সংস্থাকে আরও কঠোর ভূমিকা পালনের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। পাশাপাশি ট্রাফিক ব্যবস্থাপনায় ব্যবহৃত কৃত্রিম বুদ্ধিমত্তা, এআই ক্যামেরার মতো হর্ন নিয়ন্ত্রণেও এআই প্রযুক্তি কিভাবে ব্যবহার করা যায় সেই বিষয়ে আলোচনা হয়। বৈঠকে প্রধানমন্ত্রী রাজধানী ঢাকার সড়ক থেকে ফিটনেসবিহীন, মেয়াদোত্তীর্ণ এবং পরিবেশ দূষণকারী বাস, ট্রাক ও অন্যান্য যানবাহন দ্রুত অপসারণে কার্যকর উদ্যোগ গ্রহণের উপর গুরুত্বারোপ করেন। এছাড়া ঢাকা শহরে আরও অন্তত 50টি পয়েন্টে অটোমেটিক ট্রাফিক লাইট সিস্টেম দ্রুততম সময়ের মধ্যে চালু করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। বৈঠকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আব্দুল আওয়াল মিন্টু, প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশেষ সহকারী ডক্টর সাইমুম পারভেজ, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম খান সহ পুলিশ এবং বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দেশের উত্তর ও উত্তর পূর্বাঞ্চলের 7 জেলায় আগামী 3 দিনের মধ্যে স্বল্পমেয়াদী বন্যার আশঙ্কা রয়েছে। আজ এক ব্রিফিংয়ে একথা জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। এদিকে টানা বৃষ্টিপাতের কারণে দেশের কয়েকটি নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। ইতোমধ্যে সিলেট ও সুনামগঞ্জের কুশিয়ারা নদীর 2টি পয়েন্টে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ গোলাম মর্তুজা। দেশের উত্তর ও উত্তর পূর্বাঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের প্রভাবে কয়েকটি নদীর পানি বাড়ছে। বর্তমানে কুশিয়ারা নদীর পানি সিলেটের ফেঞ্চুগঞ্জ এবং সুনামগঞ্জের মারকুলি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। যদিও দেশের অন্যান্য প্রধান নদ নদীর পানি এখনও বিপদসীমার নিচে রয়েছে। বিগত 24 ঘন্টায় লক্ষ্য করা গেছে যে দেশের উত্তর পূর্বাঞ্চলীয় সুরমা কুশিয়ারা নদীর পানির সমতল বৃদ্ধি পেয়েছে। এছাড়া দেশের অন্যান্য প্রধান নদীসমূহ সামগ্রিকভাবে একটা স্থিতাবস্থা বিরাজ করছে। গত 24 ঘন্টায় দেশের উত্তর পূর্বাঞ্চলীয় অঞ্চলে এবং একই সাথে উত্তরাঞ্চলীয় কিছু স্থানে রংপুর বিভাগের ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত পরিলক্ষিত হয়েছে। এবং আগামী 3য় হতে 5ম দিনে ব্রহ্মপুত্র যমুনা নদী, ব্রহ্মপুত্র অববাহিকাভুক্ত কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর, বগুড়া, সিরাজগঞ্জ, টাঙ্গাইল ইত্যাদি জেলার
কিছু স্থানে সতর্ক সীমায় প্রবাহিত হতে পারে, যার ফলে নদীসমূহ সংলগ্ন নিম্নাঞ্চল ও চরাঞ্চল প্লাবিত হওয়ার ঝুঁকি রয়েছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে আগামী ৩ দিন উত্তরাঞ্চল, উত্তর পূর্বাঞ্চল এবং ভারতের আসাম, মেঘালয় ও পশ্চিমবঙ্গ সংলগ্ন এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি অব্যাহত থাকতে পারে। এর প্রভাবে তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি আরও বাড়ার আশঙ্কা রয়েছে। আগামী 24 থেকে 48 ঘন্টায় তিস্তা, ধরলা অববাহিকাভুক্ত লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, রংপুর এবং গাইবান্ধা জেলার কিছু নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতি সৃষ্টির ঝুঁকি রয়েছে। একই সাথে উত্তর পূর্বাঞ্চলীয় সুরমা, কুশিয়ারা নদীগুলোর পানি বৃদ্ধি পাচ্ছে, যা আগামী 72 ঘন্টা পর্যন্ত বৃদ্ধি পেতে পারে এবং এর ফলে মূলত সিলেট ও সুনামগঞ্জ জেলার কিছু স্থানে বিপদসীমা অতিক্রমের ঝুঁকি রয়েছে আগামী 72 ঘন্টায় এবং এর ফলে সুরমা, কুশিয়ারা নদী সংলগ্ন নিম্নাঞ্চলের কিছু স্থানে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে অথবা কিছু স্থানে উদ্ভূত বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারে। এদিকে ব্রহ্মপুত্র, যমুনা, গঙ্গা ও পদ্মা নদীর পানিও ধীরে ধীরে বাড়ছে, যা আগামী 5 থেকে 7 দিন অব্যাহত থাকতে পারে। তবে পূর্বাভাস অনুযায়ী কয়েকদিন পর বৃষ্টিপাত কমে আসার সম্ভাবনা থাকায় দীর্ঘমেয়াদী বন্যার আশঙ্কা আপাতত নেই। যদিও আগামী কয়েকদিনে নদীর পানি বৃদ্ধির কারণে দেশের নিম্নাঞ্চল ও চরাঞ্চলের কিছু এলাকা প্লাবিত হতে পারে বলে সতর্ক করেছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। মোহাম্মদ গোলাম মুর্তুজা, বিটিভি নিউজ। স্বল্পোন্নত দেশ এলডিসির তালিকা থেকে বাংলাদেশের মসৃণ, টেকসই ও স্থিতিশীল উত্তরণ নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও জোরালো সহযোগিতা চেয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। একই সঙ্গে তিনি এলডিসি উত্তরণের প্রস্তুতি পর্ব 3 বছর বাড়ানোর আহ্বান জানিয়েছেন। আজ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত পৃথক বৈঠকে ইকোসকের সভাপতি ও নেপালের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত লোক বাহাদুর থাপা এবং ইকোসকের সহসভাপতি ও আলজেরিয়ার স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত অমরা বেঞ্জামার কাছে এলডিসি থেকে বাংলাদেশের উত্তরণের প্রস্তুতিকাল 3 বছর বাড়ানোর পক্ষে সরকারের যৌক্তিকতা তুলে ধরেন বাণিজ্যমন্ত্রী। বাণিজ্যমন্ত্রী বলেন, দেশের চলমান অর্থনৈতিক ও রাজনৈতিক রূপান্তর, বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা, জ্বালানি সংকট, সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন, জলবায়ু পরিবর্তনের বহুমাত্রিক প্রভাব এবং অন্যান্য বাহ্যিক প্রতিকূলতার কারণে বাংলাদেশ নির্ধারিত প্রস্তুতি পর্বের পুরো সুবিধা কাজে লাগাতে পারেনি। তিনি আরও বলেন, এলডিসি থেকে উত্তরণে বাংলাদেশের দৃঢ়ভাবে অঙ্গীকারাবদ্ধ। বাংলাদেশ প্রতিনিধি দলে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির, পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ইআরডির সচিব মোহাম্মদ শাহরিয়ার কাদের সিদ্দিকী উপস্থিত ছিলেন। চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক সর্বোচ্চ পর্যায়ে রয়েছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আজ সকালে রাজধানীতে বাংলাদেশ চীন মৈত্রী সমিতির উদ্যোগে আয়োজিত প্রধানমন্ত্রী তারেক রহমানের ঐতিহাসিক চীন সফরের উপর ভিত্তি করে লং লাইফ বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ শীর্ষক অনুষ্ঠানে এ গুরুত্বারোপ করেন। মন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ়, ফলপ্রসূ ও বহুমাত্রিক পর্যায়ে উন্নীত করার লক্ষ্যে পারস্পরিক সহযোগিতার নতুন নতুন ক্ষেত্র উন্মোচনের উপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রাশিদুজ্জামান মিল্লাত, সংসদ সদস্য সঞ্জিতা চৌধুরী তুলি উপস্থিত ছিলেন। চীনের সাথে বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে ভূ রাজনীতি নয়, অর্থনীতি মূল চালিকা শক্তি বলে জানান বক্তারা। আমরা এটা বাস্তবায়ন দেখতে চাই। আমরা চাই যে চীন এখানে যে সমস্ত ক্ষেত্রগুলোতে চীনের প্রযুক্তি দরকার আছে, চীনের সেই জায়গাগুলোতে চীন দ্রুত এগিয়ে আসবে। ইতিমধ্যে অনেক দূর কাজ এগিয়েছে, তারা কাজ করছেন এবং সেই কাজগুলো দ্রুত এগোবে। The geopolitics is not very important for us. Economy is important for us. So we import from China, we import from India, we export to America, we export to Europe, we export manpower to Middle East and Malaysia, and we earned our remittance from Middle East and Malaysia. So this is the structure. On that basis we will decide our all diplomatic relation. And thanks to Chinese government that they understand very properly, and that's why they are one of the closest friend of us.
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডি এর উদ্যোগে হাটহাজারী উপজেলায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে চাল বিতরণ করা হয়েছে। দুপুরে উপজেলার মধ্য মাদার্শা রহমানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। তিনি বলেন, দেশ গড়ার ক্ষেত্রে আমরা সবাই শ্রমিক, দেশের সরকারের পক্ষে দক্ষ শ্রমিক হিসেবে কাজ করব। প্রধানমন্ত্রীও শ্রমিকের মতো দেশের জন্য রাত দিন পরিশ্রম করছেন, এজন্য সবাইকে সহযোগিতা করতে হবে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন সহ হাটহাজারী উপজেলা বিএনপির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। হাটহাজারী কিন্তু বন্যায় অন্যান্য অঞ্চল যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সেই তুলনায় খুব একটা ক্ষতিগ্রস্ত হয় নাই। পানি উঠছে, পানি নেমে গেছে। এখন পানি উঠছে কেন? পানি উঠছে হলো মূল কারণ আমাদের যে নালাগুলো আছে, বিশেষ করে 1 নম্বর এবং 2 নম্বর ওয়ার্ডের, এগুলো ম্যাক্সিমাম অবৈধ দখলদাররা এটার উপরে আওয়ামী লীগের আমলে ওই একদম স্ল্যাব করে বিল্ডিং তুলে ফেলেছে। তো আমরা অনেক জায়গায় এগুলো ভেঙে ফেলেছি এবং আমরা সামনেরগুলো ভেঙে ফেলবো। এটা যেই হোক না কেন, অবৈধ সরকারি জমির উপর এক চুল পরিমাণ অবৈধ দখলদার থাকতে দেব না। ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, সরকারি বেসরকারি সকল সংস্থাকে সমন্বয়ের মাধ্যমে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার কাজে অব্যাহত রাখতে হবে। গতরাতে বান্দরবানে জেলার বিভিন্ন পর্যায়ে শীর্ষ কর্মকর্তাদের সাথে বন্যা পরবর্তী সার্বিক পরিস্থিতি পর্যালোচনা ও করণীয় বিষয়ক মতবিনিময় সভায় তিনি একথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা রয়েছে সকলকে সাথে নিয়ে সমন্বয়ের মাধ্যমে সেবামূলক কার্যক্রম পরিচালনা করতে হবে। পার্বত্য অঞ্চলে টেকসই উন্নয়নের উপর গুরুত্ব আরোপ করে তিনি বলেন, সাময়িক বা ছোট প্রকল্পের দীর্ঘমেয়াদী ও টেকসই প্রকল্প গ্রহণ করতে হবে। বান্দরবান জেলা প্রশাসক মোহাম্মদ সানিউল ফেরদৌসের সভাপতিত্বে সভায় স্থানীয় সংসদ সদস্য সাচিন প্রোজেরি, সংরক্ষিত নারী সংসদ সদস্য অ্যাডভোকেট মাধবী মার্মা সহ জেলার বিভিন্ন পর্যায়ের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নাগরিক সেবাকে সহজতর করতে চট্টগ্রাম সিটি কর্পোরেশন চালু করল আমাদের চট্টগ্রাম অ্যাপ। এই প্ল্যাটফর্মের মাধ্যমে নাগরিকরা নিজেদের এলাকার সমস্যা জানাতে, সমাধানের অগ্রগতি দেখতে এবং সরাসরি মেয়র ও কর্পোরেশনের কর্মকর্তাদের সাথে যোগাযোগ করতে পারবেন। উদ্বোধনী অনুষ্ঠানে সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন বলেন, এই অ্যাপ চালুর ফলে সিটি কর্পোরেশনের গতিশীলতা বাড়ার পাশাপাশি নাগরিক সেবা প্রদানে আরও জবাবদিহির আওতায় আসবে, কমবে জনগণের ভোগান্তি, খরচ ও সময়। আমজাদ হোসেনের প্রতিবেদন। নাগরিক সেবাকে আরও সহজ, স্বচ্ছ ও প্রযুক্তি বান্ধব করতে চট্টগ্রাম সিটি কর্পোরেশন চালু করল তাদের নিজস্ব অ্যাপ আমাদের চট্টগ্রাম, যেখানে নাগরিকগণ নিজ এলাকার সমস্যা জানানোর পাশাপাশি পাবেন হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্স, স্কুল হেলথ কার্ড, জন্ম সনদ সহ নানা নাগরিক সুবিধা। এখানে মশক নিধন থেকে শুরু করে 999 পর্যন্ত, যেটি আমিও একজন স্টেক হোল্ডার, আমরা পুলিশের স্টেক হোল্ডার রয়েছে। সমস্ত বিষয় এখানে কোনো কিছু অল ইনক্লুসিভ, এখানে কোনো কিছু বাদ নাই। শুধু কমপ্লেন না, আমাদের কোনো বিষয় যদি আপনারা পরামর্শ দিতে চান, যেমন বললেন যে এই জায়গায় একটা ফুটওভার ব্রিজ হলে ভালো হয়, এখানে একটা খেলার মাঠ হলে ভালো হয়, অথবা এই জায়গায় একটা পার্ক হলে ভালো হয়, অথবা আমাদের এই হাসপাতালটাকে আরেকটু ডেভেলপ করলে ভালো হয়, শিক্ষা প্রতিষ্ঠানকে এইভাবে আরও মান উন্নয়ন করা যায়, জলাবদ্ধতা নিরসনে এইভাবে পরামর্শ দিতে পারবেন। এই পরামর্শগুলো আপনারা অ্যাপের মাধ্যমে আপনারা দিতে পারবেন। এটি আরও একটি কাজ হবে, আমরা অনেক সময় আপনাদের মতামত দরকার, আমরা অনেকগুলো পদক্ষেপ গ্রহণ করি কিন্তু আপনাদের মতামত জানতে পারি না। তো এখানে আমরা একটা পোলিং সিস্টেম রেখেছি, আমরা সময় সময়ে আমাদের বিভিন্ন উদ্যোগ সম্পর্কে নাগরিকদের মতামত গ্রহণ করব, আপনারা এখানে এই ভোটিংয়ের মাধ্যমে সেটির মতামত দিতে পারবেন। শনিবার ওয়ান স্টপ সিটিজেন সার্ভিস অ্যাপ্লিকেশন অ্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেমের উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি মেয়র। বলেন, সিটি কর্পোরেশনকে আরও জনবান্ধব ও জবাবদিহির আওতায় আনতে ভূমিকা রাখবে এই ডিজিটাল প্ল্যাটফর্ম। যে আমাদের যে অ্যাপস, সেই অ্যাপসের মাধ্যমে আমরা আমাদের সেবাটাকে দোরগোড়ায় আনতে চাই। এই সেবাটা হয়তো বা রাতারাতি আমরা ইমপ্লিমেন্ট করতে পারব, কিন্তু আমাদের চেষ্টা থাকবে যাতে গ্র্যাজুয়ালি আমরা এই সেবাটাকে ম্যাক্সিমাম
চট্টগ্রামের লোকজনের কাছে এই সেবাটা আমরা পৌঁছে দিতে পারি। বাংলাদেশের এই চট্টগ্রাম সিটি যাতে একটা মডার্ন এবং আইডিয়াল সিটি কর্পোরেশন হিসাবে স্বীকৃতি পায়। এ সময় শহরকে পরিচ্ছন্ন রাখতে নগরবাসীর সহযোগিতা চান সিটি মেয়র। এই শহর আমাদের সবার শহর, কাজে প্রতিটা নাগরিকের কিন্তু আমার এই শহরের প্রতি দরদ থাকতে হবে। তাই আসুন যত্রতত্র আমরা যাতে আমাদের ময়লাগুলো না ফেলি, প্লাস্টিক, পলিথিন, ককশিট এবং এমন ময়লা যে ময়লা পানিতে পচে না কিংবা পানিতে অ্যাবজর্ব হয়। মেয়র বলেন, সিটি কর্পোরেশনের কার্যকর পদক্ষেপ নেওয়ার কারণে টানা বৃষ্টিতেও শহরে বিগত সময়ের মতো জলাবদ্ধতা সৃষ্টি হয়নি, পানি সহজেই নেমে গেছে। আমজাদ হোসেন, বাংলাদেশ টেলিভিশন, চট্টগ্রাম। এবারে যাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি কার্যত ভেঙে পড়ার পর টানা কয়েকদিনের পাল্টাপাল্টি হামলায় নতুন করে অস্থিতিশীল হয়ে উঠেছে পুরো অঞ্চল। যুক্তরাষ্ট্রের নতুন বিমান হামলার জবাবে ইরানও একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে বলে দাবি করেছে। সংঘাতের প্রভাব পড়েছে আন্তর্জাতিক জ্বালানি বাজার এবং বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালীতে। অন্যদিকে দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় গাজা উপত্যকার বিভিন্ন অঞ্চলে 14 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। জাকিয়া জামান আনিকার টেক্সট রিপোর্ট। টানা সপ্তম রাতের মতো ইরানের সামরিক অবকাঠামো, অস্ত্রের গুদাম, নজরদারি ব্যবস্থা এবং লজিস্টিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম জানিয়েছে এসব হামলার লক্ষ্য ছিল ইরানের সামরিক সক্ষমতা দুর্বল করা এবং মার্কিন বাহিনীর উপর হামলার জবাব দেয়া। অন্যদিকে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি জানিয়েছে যুক্তরাষ্ট্রের হামলার প্রতিশোধ হিসেবে বাহরাইন, কুয়েত, কাতার ও জর্ডানে মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে। যদিও এসব হামলার সব দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এদিকে হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনা আরও বেড়েছে। যুক্তরাষ্ট্র ওই অঞ্চলে নৌটহল ও জাহাজ তল্লাশি জোরদার করেছে। অন্যদিকে ইরানও নিজেদের নিয়ন্ত্রণে থাকা জলসীমায় নৌ চলাচলের উপর কঠোর নজরদারির কথা জানিয়েছে। এর ফলে আন্তর্জাতিক জাহাজ চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। সংঘাতের প্রভাব পড়েছে বৈশ্বিক জ্বালানি বাজারেও। মধ্যপ্রাচ্যের সরবরাহ ব্যবস্থা নিয়ে অনিশ্চয়তা বাড়ায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম আবারও ঊর্ধ্বমুখী। সেই সাথে গাজা উপত্যকায় বিভিন্ন এলাকায় দখলদার ইসরায়েলি হামলায় অন্তত 14 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে 8 জন একটি জানাজার শোভাযাত্রায় অংশ নিয়েছিলেন। হামলায় আরও অন্তত 20 জন নিহত হয়েছেন। এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনি সংগঠন হামাস। এক বিবৃতিতে সংগঠনটি অভিযোগ করে, যুদ্ধবিরতি চুক্তি কার্যকর থাকার পরেও ইসরায়েল ধারাবাহিকভাবে তা লঙ্ঘন করে বেসামরিক মানুষকে হত্যা ও আতঙ্ক সৃষ্টি করে যাচ্ছে। জাকিয়া জামান আনিকা, বিটিভি নিউজ। উগান্ডার পূর্বাঞ্চলে শিক্ষা সফর শেষে ফেরার পথে একটি বাস দুর্ঘটনায় অন্তত 21 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে 20 জনই স্কুল শিক্ষার্থী। এই ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার উগান্ডা পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে। পুলিশ জানায়, রাজধানী কাম্পালার কিং ডেভিড জুনিয়র স্কুলের শিক্ষার্থীরা কাপচারওয়া জেলার সিপি ফলস এলাকায় শিক্ষা সফর শেষে ফিরছিল। পথে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি বড় পাথরের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই 20 শিক্ষার্থী ও একজন প্রাপ্তবয়স্ক নিহত হন। দুর্ঘটনায় আহত কয়েকজনের শিক্ষার্থী ও প্রাপ্তবয়স্ককে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে পুলিশ। আবারও ফিরছি দেশের খবরে। এবার সংবাদের সত্যতা যাচাই ভিত্তিক পরিবেশনা, ফ্যাক্ট চেক, সত্য জানুন।
চট্টগ্রামের সাম্প্রতিক বন্যাকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে একটি ভাইরাল ভিডিও। সেটিতে চট্টগ্রামে ঘরবাড়ি তলিয়ে যাওয়ার দৃশ্য দেখা যাচ্ছে, কিন্তু অনুসন্ধানে জানা গেছে ভিডিওটির সঙ্গে বাংলাদেশের কোনো সম্পর্ক নেই। তুরস্ক ও পাকিস্তানের পুরনো দুটি বন্যার ভিডিও জোড়া দিয়ে সেটিকে চট্টগ্রামের সাম্প্রতিক পরিস্থিতি বলে অপপ্রচার চালানো হচ্ছে। আরও জানাচ্ছেন কুমার বিশ্বজিৎ রায়। টানা ভারী বর্ষণ আর পাহাড়ি ঢলে চট্টগ্রামের বন্যা পরিস্থিতি যখন আলোচনায়, ঠিক তখনই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে 19 সেকেন্ডের একটি ভিডিও। চট্টগ্রামে এভাবে তো তলিয়ে গেছে অনেক ঘরবাড়ি ক্যাপশন দিয়ে 13 জুলাই ভিডিওটি প্রকাশ করে সিটিজি নিউজ টিভি নামে একটি ফেসবুক পেজ। 14 জুলাই দুপুর 1টা পর্যন্ত ভিডিওটি দেখা হয় প্রায় 3,76,000 বার। এতে 6,300-রও বেশি রিয়াকশন এবং 765টি শেয়ার পড়ে। একই ভিডিও আলামিন আহমেদ এবং সুমন ভূঁইয়া নামের ফেসবুক আইডি ও পেজ থেকেও চট্টগ্রামের বর্তমান অবস্থা দাবি করে প্রচার করা হয়। ভিডিওর নিচের মন্তব্যেও অনেক ব্যবহারকারী এটিকে চট্টগ্রামের সাম্প্রতিক বন্যার দৃশ্য বলেই বিশ্বাস করেছেন। ভিডিওটি পর্যবেক্ষণে দেখা যায় এতে দুটি ভিন্ন দৃশ্য রয়েছে। প্রথম 8 সেকেন্ডে পাহাড়ি ঢলের কাদামাটিযুক্ত পানির তীব্র স্রোত, আর পরের 11 সেকেন্ডে একটি সেতুর উপর দিয়ে মানুষের চলাচল এবং নিচে প্রবল পানির স্রোত দেখা যায়। তবে অনুসন্ধানে চট্টগ্রামের সাম্প্রতিক বন্যার কোনো ছবি বা ভিডিওর সঙ্গে এই ভিডিওর মিল পাওয়া যায়নি। ভিডিওর প্রথম অংশের কি ফ্রেম বিশ্লেষণে পাওয়া যায় তুরস্কের গণমাধ্যম ওনেদিও এবং হাবের তুর্ক এর প্রকাশিত প্রতিবেদন। সেখান থেকে জানা যায় এটি বাংলাদেশের নয়। 2021 সালের জুলাইয়ে তুরস্কের উত্তর পূর্বাঞ্চলের রিজে প্রদেশে টানা ভারী বর্ষণে সৃষ্ট আকস্মিক বন্যার দৃশ্য এটি। একই সময়ে আর্ডভিন প্রদেশের আরহাভি এলাকাতেও ভারী বৃষ্টি ও ভূমিধসে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। ভিডিওর দ্বিতীয় অংশের অনুসন্ধানে পাওয়া যায় বিজনেস ইনসাইডারের 29 আগস্ট 2022-এর একটি প্রতিবেদন। সেখানে উল্লেখ করা হয় ভিডিওটি পাকিস্তানের 2022 সালের ভয়াবহ বন্যার সময় ধারণ করা। পরে পাকিস্তানের সাবেক জলবায়ু মন্ত্রী শেরি রহমানের ভেরিফাইড এক্স অ্যাকাউন্টেও একই ভিডিও পাওয়া যায়। তিনি জানান এটি খাইবার পাখতুনখোয়া প্রদেশের মাদিয়ান ব্রিজ এলাকার দৃশ্য। 2010 সালের সুপার বন্যার পর নির্মিত নতুন সেতুটিও বন্যার পানিতে তলিয়ে গিয়েছিল। এদিকে ভিডিওটি প্রচার করা সিটিজি নিউজ টিভি পেজটির বায়োতে সত্যের পক্ষে থাকার দাবি করা হলেও পেজটির পোস্ট বিশ্লেষণে একাধিক ভুয়া ও বিভ্রান্তিকর ভিডিও প্রচারের তথ্য পাওয়া গেছে। অর্থাৎ চট্টগ্রামে ঘরবাড়ি তলিয়ে যাওয়ার দাবিতে ছড়ানো ভিডিওটি প্রকৃতপক্ষে বাংলাদেশের নয়। 5 বছর আগের তুরস্কের বন্যা এবং 4 বছর আগের পাকিস্তানের বন্যার দুটি আলাদা ভিডিও জোড়া দিয়ে সেটিকে চট্টগ্রামের সাম্প্রতিক বন্যার দৃশ্য হিসেবে প্রচার করা হয়েছে, যা সম্পূর্ণ বিভ্রান্তিকর। কুমার বিশ্বজিৎ রায়, বিটিভি নিউজ, ঢাকা। সঠিক খাদ্যাভ্যাস, স্বাস্থ্যকর জীবনযাপন, রোগমুক্ত জীবনের লক্ষ্য নিয়ে চট্টগ্রামের চকবাজার শাখা খুলেছে আমেরিকান ওয়েলনেস সেন্টার। এ উপলক্ষে বিকালে নগরীর শহরে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিভিল সার্জন ডাক্তার জাহাঙ্গীর আলম। চট্টগ্রাম শাখার উদ্বোধন উপলক্ষে সায়েন্টিফিক হেলথ সেমিনারেরও আয়োজন করা হয়। এতে আমেরিকান ওয়েলনেস সেন্টারের প্রতিষ্ঠাতা প্রফেসর ডাক্তার মুজিবুল হক, সেন্টারের চিফ কনসালটেন্ট ডাক্তার SANM কামরুল আহসান সহ উপকারভোগীরা বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, গবেষণায় দেখা গেছে বর্তমানে 70% মানুষ মারা যাচ্ছে হৃদরোগ, ডায়াবেটিস সহ বিভিন্ন জটিল রোগে, যা সঠিক খাদ্যাভ্যাস ও সুস্থ জীবনযাপনের মাধ্যমে কমানো সম্ভব। শিশুদের হাড় ভাঙা বা হাড়ের রোগ সম্পর্কীয় সার্জারি নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো আঞ্চলিক সম্মেলন। যৌথভাবে এর আয়োজন করে পেডিয়াট্রিক অর্থোপেডিক সোসাইটি অব বাংলাদেশ এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক ও ট্রমাটোলজি বিভাগ। দিনব্যাপী এ সম্মেলনে অংশ নেন চট্টগ্রাম, কক্সবাজার, ঢাকা সহ বিভিন্ন হাসপাতালের 100-র অধিক অর্থোপেডিক সার্জন। চিকিৎসকদের আঞ্চলিক এ সম্মেলনে সোসাইটির প্রেসিডেন্ট ডাক্তার রামদেও কৈরি, ভাইস প্রেসিডেন্ট ডাক্তার সারওয়ার ইবনে সালাম ও চট্টগ্রাম মেডিকেল কলেজের অর্থোপেডিক সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান ডাক্তার কাউসার উল মতিন সহ প্রখ্যাত চিকিৎসকগণ উপস্থিত ছিলেন। সম্মেলনে অংশগ্রহণকারী চিকিৎসকদের শিশু অর্থোপেডিক সার্জারির আধুনিকতম চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে ধারণা দেওয়া হয়। এছাড়া সম্মেলনের পাশাপাশি কিছু জটিল রোগের বিনামূল্যে চিকিৎসা দেওয়া হয়। এবার যাচ্ছি আবহাওয়ার খবরে।
উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত, আমি আবার বলছি ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, আগামীকাল সন্ধ্যা ৬টা পর্যন্ত চট্টগ্রাম ও পার্শ্ববর্তী এলাকায় আকাশ আংশিক মেঘলা সহ অথবা সাময়িকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেই সাথে অস্থায়ীভাবে অনেক জায়গায় দমকা বা ঝোড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত এবং কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পরবর্তী ২৪ ঘন্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। নগরীতে আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১.৬ ডিগ্রি বেশি, এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১.৭ ডিগ্রি বেশি। আগামীকাল চট্টগ্রামে সূর্যোদয় ৫টা ১৯ এবং সূর্যাস্ত ৬টা ৩৯। এবার জানিয়ে দিচ্ছি কর্ণফুলী নদীতে আগামীকালের জোয়ার ভাটার সময়সূচি। ভাটা শুরু হবে রাত ৪টায়, জোয়ার সকাল 10টা ৩৫। পরবর্তী ভাটা শুরু হবে বিকেল 4টা 15 এবং জোয়ার রাত